রাজধানীর আশকোনায় আত্মসমর্পণকারী 2 জঙ্গির 7 দিন করে রিমান্ড। 8 জনকে আসামি করে মামলা। জঙ্গিদের আত্মঘাতী প্রবণতায় আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর উদ্বেগ। বাংলাদেশ বিমানে বারবার ত্রুটির জন্য ব্যবস্থাপনার অদক্ষতা দায়ী বলছেন বিশেষজ্ঞরা। জড়িতদের শাস্তি নিশ্চিতের আশ্বাস কর্তৃপক্ষের। ইসি পুনর্গঠন নিয়ে রাষ্ট্রপতির সঙ্গে জাসদের সংলাপ। আইনি কাঠামো প্রণয়ন করে একজন নারী সদস্য সহ 5 জনের কমিশন গঠনের প্রস্তাব। 5 দিন পর খুলে দেয়া হলো আশুলিয়ার 55টি বন্ধ পোশাক কারখানা। শ্রমিকদের শান্তিপূর্ণভাবে কাজে যোগদান। মালিক সহ সব মহলে স্বস্তি। এবং উত্তরাঞ্চলের কয়েকটি জেলায় অসময়ের বৃষ্টি, বেড়েছে শীতের তীব্রতা। রবি শস্যের জন্য এই বৃষ্টি সহায়ক হবে জানালেন কৃষি কর্মকর্তা। প্রবাসের সময়ে সঙ্গে আছি আমি ফয়সাল মোর্শেদ। রাজধানীর দক্ষিণখানে জঙ্গি আস্তানা থেকে সংগ্রহ করা আলামতগুলো পুলিশের কাছে হস্তান্তর করেছে সিআইডির ক্রাইম সিন। এদিকে এই ঘটনায় আত্মসমর্পণকারী 2 নারী জঙ্গির 7 দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এর আগে 8 জনকে আসামি করে সন্ত্রাস বিরোধী আইনে একটি মামলা দায়ের করে পুলিশ। সোমবার সকাল 9:30টার দিকে রাজধানীর দক্ষিণখানের সূর্যবিলায় প্রবেশ করে সিআইডির ক্রাইম সিন ইউনিট। প্রায় 6 ঘন্টা আলামত সংগ্রহ শেষে বিকেল 3:30টার দিকে বেরিয়ে আসেন তারা। এরপর সিআইডির এএসপি আব্দুস সালাম জানান, জঙ্গি আস্তানা থেকে পাওয়া আলামতগুলো পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। ফায়ার আর্মস পেয়েছি আমরা, আর গুলি পেয়েছি, গুলির খোসা, ল্যাপটপ পোড়া, অনেক টাকা পোড়া ছিল। এই এভিডেন্সগুলো আইওকে হস্তান্তর করেছে এখানে। এদিকে রোববার রাতে দক্ষিণখানের জঙ্গি আস্তানায় জঙ্গি বিরোধী অভিযানের ঘটনায় 8 জনকে আসামি করে সন্ত্রাস বিরোধী আইনে একটি মামলা দায়ের করা হয়। দক্ষিণখান থানার এসআই শাহিনুল ইসলাম বাদী হয়ে মামলাটি করে। মামলায় আত্মসমর্পণকারী 2 নারী জঙ্গিকে আসামি করা হয়েছে। পলাতক দেখানো হয়েছে 4 জনকে। এদিকে এই ঘটনায় আত্মসমর্পণকারী 2 নারী জঙ্গিকে দুপুরে আদালতে হাজির করে 10 দিনের রিমান্ড চাওয়া হলে আদালত 7 দিনের রিমান্ড মঞ্জুর করেন। 7 দিন আদালত রিমান্ড মঞ্জুর করেছে। রিমান্ডে এই জঙ্গির উৎস কোথায়, এরা মানে এদের কোনো অর্থদাতা আছে কিনা, বা এরা অন্য জঙ্গিদের নাম ঠিকানা জানার জন্য এবং অন্য জঙ্গিদের আরো কোনো খোঁজ খবর, অতিরিক্ত তথ্য এদের কাছে পাওয়া যাবে। নিহত কিশোর জঙ্গির শরীরে একাধিক গুলির আঘাতের চিহ্ন পাওয়া গেছে বলে জানিয়েছে ঢাকা মেডিকেলের ফরেনসিক বিভাগের প্রধান ডাক্তার সোহেল মাহমুদ। দুপুরে ময়নাতদন্ত শেষে এই কথা জানান তিনি। আমাদের আপাত দৃষ্টিতে মনে হচ্ছে সে গুলির আঘাতে মারা গেছে। চুল রেখেছি, তার দাঁত এবং থাই মাসল রাখছি, এটা ডিএনএ প্রোফাইলিং এর জন্য। আর কেমিক্যাল অ্যানালাইসিসের জন্য আমরা ব্লাড, ভিসেরা এবং ইউরিন এগুলি সংগ্রহ করেছি। শুক্রবার মধ্যরাত থেকে দক্ষিণখানের পূর্ব আশকোনায় সূর্যবিলা নামে একটি বাড়িতে অভিযান চালায় পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট। অভিযান চলে শনিবার সন্ধ্যা পর্যন্ত। এই ঘটনায় নিহত হয় আত্মঘাতী 2 জঙ্গি, আত্মসমর্পণ করে 4 জন, আর আহত হয় 1 শিশু। অভিযানে ঘটনাস্থল থেকে 19টি গ্রেনেড, 3টি পিস্তল সহ বেশ কিছু সরঞ্জাম উদ্ধার করা হয়। শাহরিয়ার জামান দ্বীপ, সময় সংবাদ, ঢাকা। এদিকে জঙ্গিদের আত্মঘাতী হওয়ার প্রবণতাকে উদ্বেগজনক বলছেন পুলিশ কর্মকর্তারা। তারা বলছেন, আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর জঙ্গি বিরোধী শক্ত অবস্থান ও ধারাবাহিক অভিযানে তাদের নিয়ন্ত্রণ করা গেলেও আত্মঘাতী প্রবণতা রোধে করা কঠিন। বিশ্লেষকরা বলছেন, শুধু আইন প্রয়োগের মাধ্যমে এটি ঠেকানো সম্ভব নয়। এর জন্য উদ্বুদ্ধকর নানা কর্মসূচি নেওয়া উচিত। খান মোহাম্মদ রুমেলের রিপোর্ট। 1999 সালে কবি শামসুর রহমানের উপর হামলার মধ্য দিয়ে বাংলাদেশে জঙ্গি হামলার শুরু। এরপর একে একে যশোরে উদীচী অনুষ্ঠানে বোমা হামলা, রমনা বটমূলে পহেলা বৈশাখের অনুষ্ঠানে হামলা, 21শে আগস্ট গ্রেনেড হামলা কিংবা দেশের 63টি জেলায় একযোগে বোমা হামলার মধ্য দিয়ে নিজেদের অস্তিত্ব ও শক্তিমত্তার কথা জানান দিয়েছে জঙ্গি সংগঠনগুলো। তবে দেশের ইতিহাসে নৃশংসতা বিবেচনায় সবচেয়ে বড় হামলার ঘটনাটি ঘটে গুলশানে হোলি আর্টিজানে। এরপর থেকেই দেশ জুড়ে জঙ্গি বিরোধী অভিযান জোরদার করে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী। সেই ধারাবাহিকতায় গেল 6 মাসে ঢাকা ও এর আশপাশে 8টি বড় ধরনের অভিযানে নিহত হয় 28 জঙ্গি। পুলিশ বলছে, এসব অভিযানে বিভিন্ন সময় আত্মঘাতী হামলা কিংবা বোমা মেরে নিজেদের ধ্বংস করার হুমকি দিয়েছে জঙ্গিরা। কিন্তু আশকোনা অভিযানে প্রথমবারের মতো আত্মসমর্পণের ভান করে আত্মঘাতী হয়েছে 1 নারী সহ 2 জন। এমনকি নিজেদের রক্ষায় ব্যবহার করে শিশু সন্তানদেরও। আত্মঘাতী হওয়ার এই প্রবণতাকে উদ্বেগজনক বলছে পুলিশ। তারা মনে করে তারা জেহাদ করে যদি তারা মৃত্যুবরণ করে তারা জান্নাতে চলে যাবে। এই যে মানসিকতা, এই যে পারভার্সন, এই যে বিকৃত চিন্তা,
এটা তো আমি মনে করবো এটা একটি অত্যন্ত একটি আমাদের জন্য চিন্তার বিষয়। বিশ্লেষকরা বলছেন নানাভাবে চাপে থাকা জঙ্গিরা ঘুরে দাঁড়ানোর মরিয়া চেষ্টা থেকেই আত্মঘাতী স্কোয়াড তৈরি করছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কে দিয়ে আপনি অভিযান পরিচালনা করে তার সলিউশন, এটা পৃথিবীতে কোথাও হয় নাই, সাকসেসফুল হয় নাই, এবং আমরাও মনে করি না যে এটা সঠিক পথ। সমাজের বিভিন্ন জায়গাতে কি কি সমস্যা এবং কোন প্রক্রিয়ার মধ্য দিয়ে জঙ্গি হচ্ছে সেই জায়গাটা চিহ্নিত করে আপনাকে অ্যাড্রেস করতে হবে। এদেরকে যাতে বিপথে না নিতে পারে, তাদের যাতে উদ্বুদ্ধ করতে না পারে জেহাদ করার জন্য, সেই জন্য আমরা জনগণকে, বিভিন্ন কমিউনিটিকে, সমাজকে কাজে লাগাতে চাচ্ছি আর কি। অপরাধ বিশ্লেষকদের মতে সম্প্রতি যেসব তরুণ স্বেচ্ছা নিখোঁজ হয়েছেন তাদের হদিস এখনো বের করতে পারেনি পুলিশ। তাদের মতে নিখোঁজের আলামত থেকে বোঝা যায় জঙ্গিরা আবারও সংগঠিত হওয়ার চেষ্টা করছে। নারী সদস্যদেরকে দিয়ে জঙ্গি সংগঠনগুলো আত্মঘাতী স্কোয়াড গড়ে তুলেছে, এমন তথ্য পাওয়ার কথা পুলিশ বলছিল গুলশান হামলার পর থেকেই। আশকোনা অভিযানে সত্যতা মিলল সেই তথ্যের। এই প্রেক্ষাপটে জঙ্গিবাদ মোকাবেলায় নতুন কৌশল প্রণয়নের তাগিদ দিচ্ছেন বিশ্লেষকরা। খান মোহাম্মদ রুমেল, সময় সংবাদ, ঢাকা। নারী ও কিশোরদের আত্মঘাতী হামলায় জড়িয়ে পড়ার ঘটনা নতুন করে উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সোমবার বিকেলে বাংলা একাডেমিতে ছাত্রলীগের বিজয় দিবসের আলোচনা সভায় তিনি একথা বলেন। এ সময় যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় নেতাকর্মীদের সতর্ক থাকার নির্দেশ দেন তিনি। কল্যাণপুরের আস্তানা গুড়িয়ে ফেলার পর আমরা তো ভাবিনি যে আশকোনার মতো আরেকটা ভয়াবহ বিপদ আমাদের জন্য অপেক্ষা করছে। বাংলাদেশে এখন নতুন আপদ আত্মঘাতী নারী, এর সঙ্গে অবুঝ শিশু ব্যবহৃত হচ্ছে ঢাল হিসেবে। নির্বাচন কমিশন পুনর্গঠনে সংবিধানের ১১৮ অনুচ্ছেদ অনুযায়ী আইন প্রণয়ন সহ রাষ্ট্রপতির কাছে ৭ দফা প্রস্তাবনা দিয়েছে জাসদ। মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী ব্যক্তিদের নিয়ে কমিশন গঠনের পরামর্শ দেয় তারা। রাষ্ট্রপতির সঙ্গে সংলাপে অংশ নিতে হাসানুল হক ইনুর নেতৃত্বে ১২ সদস্যের একটি প্রতিনিধি দল সোমবার বিকেল ৩:৩০টার দিকে বঙ্গভবনে যান। রাষ্ট্রপতি তাদের স্বাগত জানিয়ে ৪টার দিকে বৈঠক শুরু করেন। বৈঠকে নতুন নির্বাচন কমিশনে একজন নারী সদস্য রাখার ব্যাপারে প্রস্তাব করেন প্রতিনিধি দলের সদস্যরা। ৭ দফা প্রস্তাবে প্রধান নির্বাচন কমিশনারের যোগ্যতা কেমন হবে তাও তুলে ধরা হয়। ১ ঘন্টার বৈঠকের পর বঙ্গভবন থেকে বেরিয়ে গণমাধ্যমের মুখোমুখি হন জাসদের সাধারণ সম্পাদক শিরিন আক্তার। সাংবাদিকদের কাছে তিনি সংলাপে সারসংক্ষেপ তুলে ধরেন। মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী, সংবিধানের ৪ মূলনীতিতে বিশ্বাসী ব্যক্তিদেরকে নিয়েই এই সার্চ কমিটি গঠন করতে হবে এবং ১১৮ অনুচ্ছেদ অনুযায়ী নির্বাচন কমিশন গঠনে যে সুনির্দিষ্ট একটি আইন তৈরি করার উপরে আমরা সবচেয়ে বেশি জোর দিয়েছি। আমাদের গতবারে যেটা নির্বাচন কমিশন হয়েছিল আমরা সন্তুষ্ট ছিলাম। এবারও আমরা বলছি যতই প্রশ্ন থাকুক, রাষ্ট্রপতি যে প্রস্তাব দিয়েছেন এবং রাষ্ট্রপতি এগুলো থেকে যে সিদ্ধান্ত গ্রহণ করবেন সেই সিদ্ধান্ত আমরা মেনে নেব। বেতন বাড়ানোর দাবিতে শ্রমিক বিক্ষোভের মুখে বন্ধ করে দেয়া সাভারের আশুলিয়ার পোশাক কারখানাগুলো খুলে দেওয়া হয়েছে। শান্তিপূর্ণভাবে সোমবার সকাল থেকে কাজে যোগ দিতে পেরে সন্তোষ প্রকাশ করেছেন শ্রমিকরা। এদিকে বিজিএমইএ বলছে বন্ধ কারখানাগুলোতে প্রতিদিন অন্তত ৭০ থেকে ৮০ কোটি টাকার উৎপাদন ক্ষতি হয়েছে। তবে খুব দ্রুত সময়ের মধ্যে এ সমস্যার সমাধান হওয়ায় বড় ধরনের ক্ষতি থেকে রক্ষা পেয়েছে দেশের তৈরি পোশাক খাত। শ্রমিকরা কাজে ফিরতে শুরু করায় আবারও কর্মব্যস্ত চিরচেনা রূপে ফিরেছে আশুলিয়ার পোশাক শিল্প এলাকা। ৫ দিন বন্ধ থাকার পর সোমবার সকালে কাজে যোগ দিতে ছুটে আসেন শ্রমিকরা। সুশৃঙ্খল অবস্থায় শান্তিপূর্ণ পরিবেশে সবাইকে কাজ করতে দেখা যায় কারখানাগুলোতে। অনেকদিন পরে ফ্যাক্টরি খুলছে, এর জন্য আমরা অনেক খুশি। কাজ ছাড়া খারাপ লাগে, তাছাড়া এরকম আন্দোলন করলে আমাদের সমস্যা, কোম্পানির সমস্যা। খুলে দিছে অফিস, আমরা অনেক ভালোভাবে কাজ করতেছি। মালিক পক্ষ বলছে তোমাদের কোনো সমস্যা থাকলে তাহলে আমাকে বলবে। আমরা কাজের জন্য আসছি, আমরা কাজ করতে যাই, তো আমরা চাই না যে আমাদের কোনো বিপদ আপদ হোক। অপ্রীতিকর ঘটনা এড়াতে দিনভর আশুলিয়া এলাকায় র্যাব, পুলিশ ও বিজিবির উপস্থিতিতে কয়েক স্তরের নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়। প্রতিটি কারখানার সামনে মোতায়েন করা হয় বাড়তি পুলিশ সদস্য। ইন্ডাস্ট্রিয়াল পুলিশের প্রায় ১,০০০ ডিপ্লয়মেন্ট আছে, আমাদের জেলা পুলিশের প্রায় ৮-৯০০ মতো ডিপ্লয়মেন্ট আছে, পাশাপাশি র্যাব আছে, বিজিবি আছে ১৫ প্লাটুন। তো আমাদের কাছে সবকিছু নিয়ন্ত্রণে। যদি কেউ মনে করে যে তাদের প্রতি অন্যায় বা অবিচার করা হয়েছে
তারা যদি আমাদের কাছে দরখাস্ত করে, ভারপ্রাপ্ত কর্মকর্তা আশুলিয়া বরাবর করতে পারবে। আমরা সরাসরি তদন্ত করে দেখব, মালিক পক্ষের সাথে কথা বলবো। আমরা চাইবো না কারোর প্রতি কোনো অবিচার হোক। কারখানার পক্ষ থেকে জানানো হয়েছে প্রথম দিনে 80 ভাগেরও বেশি শ্রমিক কাজে যোগ দিয়েছেন। আন্দোলনের কারণে দীর্ঘদিন কারখানা বন্ধ থাকায় দেশের পোশাক শিল্পের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে বলে জানিয়েছে বিজিএমইএ। লাভ লসের কথা যদি বলেন, সেটার প্রথম লস হইল যে আমাদের ইমেজের একটা ক্ষতি হয়েছে। আরো বড় ক্ষতি হতে পারত। প্রোডাকশন লস হিসাবে আমরা মনে করি ডেইলি 70-80 কোটি টাকা করে লস হয়েছে, যাদের যে কদিন প্রোডাকশন হয়নি। এর ফলে শ্রমিক সংগঠনগুলোরও ভাবমূর্তি প্রশ্নের মুখে পড়েছে বলে মনে করেন শ্রমিক নেতারা। এর মধ্যে কিছু ক্ষতিগ্রস্ত হলো নিরীহ শ্রমিকরা, নেতিবাচক প্রভাব ফেলবে। কারণটা হলো সে আন্দোলন ট্রেড ইউনিয়নের জন্য কখনোই আমরা কাম্য মনে করি না। বেতন বাড়ানো সহ বেশ কয়েকটি দাবিতে 19 ডিসেম্বর থেকে আশুলিয়ার 25টি কারখানা বন্ধ রেখে বিক্ষোভ করেন শ্রমিকরা। পরে 20 ডিসেম্বর 55টি কারখানা বন্ধ ঘোষণা করে বিজিএমইএ। তানিন মেহেদি, সময় সংবাদ, আশুলিয়া। প্রবাসের সময়ে আরো থাকছে, জেলা পরিষদ নির্বাচনে প্রভাব খাটালে মন্ত্রী এমপিদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি নির্বাচন কমিশনের। ভোট দিতে যাওয়ার সময় নেওয়া যাবে না মোবাইল ফোন। এশিয়া প্যাসিফিক বাণিজ্য চুক্তি বা এপিটি এর দ্বিতীয় সংশোধনী প্রস্তাবের খসড়ায় অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সোমবার সকালে সচিবালয়ের মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। চলতি বছরের মন্ত্রিসভার শেষ বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। ব্যাংকক এগ্রিমেন্ট নামে পরিচিত এই চুক্তির সংশোধনীতে বিদ্যমান 6টি সদস্য দেশের সঙ্গে মঙ্গোলিয়াকে যুক্ত করার প্রস্তাব দেওয়া হয়। এছাড়া বাংলাদেশ থেকে 602টি পণ্যের শুল্ক ছাড়ের বিষয়টিও প্রস্তাবে অন্তর্ভুক্ত করা হয়েছে। সদস্য দেশগুলোর অভিমত শেষে আগামী বছরের 13 জানুয়ারি থাইল্যান্ডে অনুষ্ঠিত মন্ত্রী পর্যায়ের বৈঠকে চুক্তিটি স্বাক্ষরিত হওয়ার কথা রয়েছে। এছাড়া আশুলিয়ার বন্ধ পোশাক কারখানা খুলে দেওয়ার উদ্যোগকে স্বাগত জানানো হয়েছে বলে ব্রিফিংয়ে উল্লেখ করেন মন্ত্রী পরিষদ সচিব। এখানে একটা সংশোধনী আনা হবে এই ডকুমেন্টে, যে 7 সদস্য বিশিষ্ট এই ফোরামটা হবে। বাংলাদেশের ক্ষেত্রে দেওয়া আছে পণ্যের সংখ্যা 598টি। এখানে কোনো ক্ষেত্রে 10 থেকে 70% পর্যন্ত শুল্ক ছাড়ের সুযোগ দেওয়া হবে। এটা যেহেতু আমাদের মন্ত্রিসভা অনুমোদন দিয়েছে, সবাই যদি এই কাজটা করে ফেলে রেটিফিকেশনটা, তাহলে আগামী 13 জানুয়ারি যে মন্ত্রী পর্যায়ের মিটিং হবে সেখানে এই চুক্তিটা আবার স্বাক্ষরিত হবে। বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, বিগত নির্বাচনে অংশ না নিয়ে বিএনপি যে ভুল করেছিল তার প্রমাণ তারা পেয়েছে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে। অন্যদিকে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেন, যারা নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন নিয়েও প্রশ্ন তোলে তাদের প্রতি করুণা করা ছাড়া আর কিছুই করার নেই। সোমবার বিকেলে টিএসসি চত্বরে এক স্মরণ সভায় তারা এই মন্তব্য করেন। নির্বাচন পরাজিত হওয়ার পরও সামান্যতম সত্যতার ধারের কাছে তারা নাই। কিভাবে এখানে কারচুপি হয়েছে এই কথা বলার জন্য তারা এখন প্রস্তুত হয়ে গেছে। আর একজন তো ওদের বক্তা আছেই, প্রতিদিন ঘন্টা পর ঘন্টা বক্তৃতা দিয়ে যাচ্ছে টেলিভিশনের সামনে। এর জন্য যে ওর দলেরই ক্ষতি হচ্ছে সেটা ওরা বোঝে না। এবং বিএনপির জন্মই হয়েছে ইতিহাস বিকৃত করার জন্য। এখন তাদের বলার কিছু নেই। 2014 সালে 5ই জানুয়ারি নির্বাচন না করে তারা যে ভুল করেছে, নারায়ণগঞ্জ ইলেকশন তার প্রমাণ। এবং আশা করি নারায়ণগঞ্জ ইলেকশনের পরে সব ইলেকশনে তারা অংশগ্রহণ করবে। কারণ কি, কোনো দাবি দেওয়া পেশ করে তাদের লাভ হবে না। আসন্ন জেলা পরিষদ নির্বাচনে প্রভাব বিস্তার না করতে মন্ত্রী এমপিদের প্রতি আহ্বান জানিয়েছেন নির্বাচন কমিশন। সোমবার দুপুরে কমিশন সচিবালয়ের নির্বাচন কমিশনার মোহাম্মদ শাহনেওয়াজ জানান, প্রতিটি ভোট কক্ষের ভিতরে একজন করে ম্যাজিস্ট্রেট নিয়োজিত থাকবেন। পাশাপাশি ভোট কেন্দ্রে কোনো ভোটার মোবাইল ফোন নিয়ে প্রবেশ করতে পারবে না বলেও জানান তিনি। কিছু জনপ্রতিনিধি তারা প্রভাব বিস্তারের চেষ্টা করছেন সামনে যে জেলা পরিষদ নির্বাচন আছে সেটা নিয়ে। আমরা সবাইকে বলবো যে এই ধরনের অভিযোগ করার জন্য সুযোগ না পায়, সেই জন্য আপনার প্রয়োজনীয় ব্যবস্থা করবেন। যেহেতু আপনারা ভোটের ব্যাপারে আপনাদের কোনো সম্পৃক্ততা নেই, সেই ক্ষেত্রে আমরা চাইবো যে আপনারা এলাকা থেকে অন্তত আপনারা সরে থাকেন অন্তত 2টা দিনের জন্য। অন্যথায় আমি আগেই বলেছি যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রবাসের সময়ে আরো থাকছে, কেয়ারলেস হুইসপার তারকা জর্জ মাইকেলের মৃত্যুতে শোকাচ্ছন্ন কোটি ভক্ত। ইউটিউবে বেড়ে গেছে দর্শক সংখ্যা।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উড়োজাহাজে বারবার যান্ত্রিক ত্রুটির ঘটনায় বিমানের ব্যবস্থাপনায় দক্ষতা ও জবাবদিহির অভাবকে দায়ী করছেন বিশেষজ্ঞরা। তাদের মতে বিমানের সেবা নিশ্চিত করতে ইউনিয়নবাজি বন্ধসহ জরুরি সার্ভিস হিসেবে ঘোষণা করা দরকার। বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি জানিয়েছেন, যান্ত্রিক ত্রুটি সহ বিমানে অনাকাঙ্ক্ষিত ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। প্রসূনা শেষের রিপোর্ট। গত 27 নভেম্বর হাঙ্গেরির বুদাপেস্টে ওয়াটার সামিটে যোগ দিতে যাওয়ার পথে প্রধানমন্ত্রীকে বহনকারী বাংলাদেশ এয়ারলাইন্সের বোয়িং 777 রাঙাপ্রভাত যান্ত্রিক ত্রুটির কারণে তুর্কমেনিস্তানে জরুরি অবতরণ করে। প্রধানমন্ত্রীকে বহনকারী ফ্লাইটের ত্রুটি নিয়ে সমালোচনার রেশ কাটতে না কাটতেই গত 12 ডিসেম্বর মিয়ানমারের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া বিমানের একটি ফ্লাইট এবং 22 ডিসেম্বর ওমানের মাস্কট থেকে আসা বিমানের একটি উড়োজাহাজ ঢাকায় জরুরি অবতরণ করে। অল্প সময়ের ভেতর বিমানের উড়োজাহাজে এতগুলো যান্ত্রিক ত্রুটির ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বিশেষজ্ঞরা বলছেন, স্বজনপ্রীতি দূর করে দক্ষ কর্মকর্তা নিয়োগের মাধ্যমে বিমানকে ঢেলে সাজানো দরকার। অদক্ষ লোক আছে, তা না হলে কেমনে ত্রুটি দেখা দেবে, কেমনে একটা নাট ঢিলা থাকবে এখানে। যারা ব্যবস্থাপনার সাথে জড়িত আছেন, ইঞ্জিনিয়ারিং বিভাগ বিমানের বা মেইনটেনেন্স বিভাগের যারা কাজ করছেন, তাদের দক্ষতার ব্যাপারেও কিন্তু একটা প্রশ্ন আছে। প্রত্যেকটা পার্টসেরই কিন্তু একটা সাইকেল থাকে। মিসইউজটাকে যদি আমরা বন্ধ না করতে পারি, এই এয়ারক্রাফটগুলো দিয়ে আরো ভালো সার্ভিস আশা করতে পারি না। আমলাতান্ত্রিক জটিলতা যদি থাকে, সেটাতে কিন্তু কমার্শিয়াল ভাবে এয়ারলাইন চলে না। সরকারকে একটু শক্তভাবে অ্যাকাউন্টেবিলিটি যাতে হয়, সেই অ্যাকাউন্টেবিলিটির দিকটা নজর দিতে হবে। সকল ধরনের সেবা নিশ্চিত করতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে পুরোপুরি ইউনিয়ন মুক্ত রাখার পরামর্শ বিশেষজ্ঞদের। বিমানকে যদি আমরা এসেনশিয়াল সার্ভিস ডিক্লেয়ার করত, সেটা বিমানের জন্য বেটার হতো। 12-13টি ইউনিয়ন আছে, সেই ইউনিয়নের কারণে কিন্তু অনেক কিছু অনেকজন চেষ্টা করলেও করতে পারছে না। এই সার্ভিসটাকে ইউনিয়ন বহির্ভূত রাখতে হবে। এয়ারপোর্ট সার্ভিসের জন্য আমি এম্বার্কেশন ফি দিচ্ছি, কেন 4 ঘন্টা 5 ঘন্টা আমি ব্যাগেজের জন্য ওয়েট করব? আমি উড়োজাহাজ রক্ষণাবেক্ষণ ও ব্যবস্থাপনার ক্ষেত্রে দক্ষ জনবল নিয়োগের পাশাপাশি অনাকাঙ্ক্ষিত ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা বলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি। উচ্চ পর্যায়ের কমিটির মাধ্যমে বিমানের ব্যবস্থাপনা এবং এর সার্বিক পরিচালনাকে আরো উন্নত করার লক্ষ্যে একটা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। বিমান চলতে হবে সম্পূর্ণ দক্ষতার ভিত্তিতে এবং কোন ধরনের অদক্ষতা গ্রহণযোগ্য না হয় এবং তাদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের ব্যবস্থা আগামী হবে বলে আমি আশা করি। এখন থেকে যাত্রী সেবার স্বার্থে বিমানের অভ্যন্তরীণ শৃঙ্খলা বজায় রাখতে বিভিন্ন ইউনিয়নের কর্মকাণ্ড নিয়ন্ত্রণ করা হবে বলেও জানান ফারুক খান। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। শীতের আমেজ শুরুর সাথে সাথে পৌষের মাঝামাঝিতে বাড়তি বৃষ্টি যোগ হলো দেশের উত্তরাঞ্চলে। বিভিন্ন জেলায় সারাদিন হালকা থেকে মাঝারি বৃষ্টিতে কমতে শুরু করেছে তাপমাত্রা। তবে কৃষি কর্মকর্তারা বলছেন, শীতের মৌসুমে এমন বৃষ্টিতে জনজীবন কিছুটা ব্যাহত হলেও রবি শস্যের জন্য এটি উপকারী। যদিও বৃষ্টি বেশি হলে ফসলের ক্ষতির আশঙ্কা করছেন কৃষকরা। জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। পৌষের মাঝামাঝি সময়ে আকস্মিক বৃষ্টিতে ব্যাহত হচ্ছে কুড়িগ্রামের স্বাভাবিক জনজীবন। সোমবার দুপুর থেকে কখনো হালকা আবার কখনো ভারী বৃষ্টিপাতে দিনভর সূর্যের দেখাই মেলেনি। আগামী কয়েকদিন বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছেন আবহাওয়াবিদ। আগামী 3 দিন এরকম হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে এবং আগামী 3-4 দিন মিনিমাম তাপমাত্রা আরো কমবে। এদিকে ঠাকুরগাঁওয়ে সোমবার সকালে জেলার বিভিন্ন স্থানে 2 দফায় ভারী বৃষ্টি হয়েছে। বৃষ্টিতে কৃষকরা শীতকালীন ফসলের ক্ষতির আশঙ্কা করলেও কৃষি কর্মকর্তারা বলছেন, এই বৃষ্টিপাত ফলনে সহায়ক ভূমিকা পালন করবে। যে বৃষ্টিটা হইল, যদি একটু কম হয় তো গমের জন্য ভালো, আর বেশি হলে আলুর জন্য ক্ষতি। তো এই বৃষ্টিপাতের কারণে আসলে রবি ফসলের জন্য কিন্তু উপকারী, তেমন কোনো ক্ষতির সম্ভাবনা নেই। বিশেষ করে সরিষার দানা গঠন ভালো হবে, আলুর জন্য ভালো এবং গমের উপরি প্রয়োগ করার ক্ষেত্রে কিন্তু এই বৃষ্টিটা খুব ভালো। দিনাজপুরে দিনভর ভারী বৃষ্টিপাতের কারণে জেলার রাস্তাগুলোতে যান চলাচলে বিঘ্ন ঘটে। বৃষ্টি ও তীব্র শীতে বাজারগুলোতে ব্যাহত হয়েছে পণ্যের স্বাভাবিক বেচাকেনা। সোমবার সকাল থেকে পঞ্চগড়ে হালকা ও গুড়ি গুড়ি বৃষ্টির সাথে বেড়েছে শীত। কাজে যেতে না পারায় বিপাকে পড়েছেন ছিন্নমূল মানুষ। কুয়াশা এবং কি মাঝারি ধরনের বৃষ্টি পড়তেছে, আমরা বৃষ্টির কারণে কাজকাম করতে পারি না। দোকানপাট খুলে আমরা বসে আছি, কোনো কাজকাম নাই, লোকজন নাই। এছাড়া নীলফামারী সহ দেশের বেশ কয়েকটি জেলায় শীত ও কুয়াশার মধ্যে হঠাৎ বৃষ্টিপাতের ফলে চরম দুর্ভোগে পড়েছেন খেটে খাওয়া মানুষ।
তৌফিক মাহমুদ, সময় সংবাদ। দেশের অর্থনীতির সঙ্গে বড় হচ্ছে খেলাপি ঋণের পরিমাণও। সরকারি ব্যাংকের খেলাপি ঋণ বাড়ার জন্য অর্থ মন্ত্রণালয়কে দুষছেন বিশ্লেষকরা। এজন্য ব্যাংক ব্যবস্থাপনায় বাংলাদেশ ব্যাংকের পর্যাপ্ত নজরদারির অভাবকে বড় করে দেখছেন অনেকেই। ব্যাংকিং খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে ঋণ খেলাপিদের বিচার নিশ্চিত করার পরামর্শ বিশ্বব্যাংক প্রতিনিধির। কামরুল হাসান সবুজের রিপোর্ট। সহজ শর্তে ঋণ না পাওয়ায় থমকে আছে ব্যক্তিখাতের বিনিয়োগ। এমন সমালোচনার মধ্যেও গেল কয়েক বছর ধরেই বাড়ছে মন্দ ঋণ ও খেলাপি ঋণের পরিমাণ। বাংলাদেশ ব্যাংকের হিসাব মতে গেল সেপ্টেম্বর প্রান্তিকে ব্যাংক খাতে মোট খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৬৫,৭৩১ কোটি টাকার বেশি, যার মধ্যে ঝুঁকিপূর্ণ ঋণের পরিমাণ ৫৪,০০০ কোটি টাকা, যেখানে চলতি বছরের প্রথম প্রান্তিক মার্চে খেলাপি ঋণের পরিমাণ ছিল ৫৯,৪১১ কোটি টাকার বেশি। তথ্য উপাত্ত বিশ্লেষণ করলে দেখা যায় সবচেয়ে বেশি খেলাপি ঋণের বোঝা সরকারি ব্যাংকের কাঁধে। এই ঋণ খেলাপির অপসংস্কৃতির জন্য অর্থ মন্ত্রণালয়কে দায়ী করছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর। সংকট কাটানোর জন্য সরকারকে মালিক হিসেবে পেইড আপ ক্যাপিটাল দিতে হয়। জনগণের ট্যাক্সের টাকা দিয়ে জনগণের লুণ্ঠন করা টাকাকে প্রতিস্থাপন করা, এর চাইতে অন্যায্য তো কিছু নাই। আমি এর জন্য অর্থ মন্ত্রণালয়কে দায়ী করব, কারণ তারাই কিন্তু মালিকের ভূমিকায় সরকারের পক্ষ থেকে কাজ করেন। খেলাপি ঋণের সঙ্গে বেড়ে চলেছে ঋণ অবলোপনের পরিমাণও। কারণ হিসেবে বিশেষ ক্ষমতাধরদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে না পারাকেই চিহ্নিত করছেন অর্থনীতি বিশ্লেষকরা। সেখানে তো অনেক বড় বড় রাজ্যপালরা ইনভলভ আছেন। সেখানে যদি আমরা হাত দিতে না পারি, আমি ইচ্ছাকৃতভাবে ক্ষমতা থাকা সত্ত্বেও ঋণ ফেরত দিচ্ছি না সময় মতো, কারণ আমি জানি যে ফেরত না দিলে আমি পার পেয়ে যাব, তাহলে কিন্তু এই সংস্কৃতিতে প্রবর্তন খুবই কঠিন হবে। ব্যাংক খাতের এই নাজুক অবস্থা থেকে উত্তরণে বাংলাদেশ ব্যাংককে দূরদর্শী ভূমিকা রাখার পরামর্শ সাবেক গভর্নর ফরজউদ্দিনের। বাংলাদেশ ব্যাংকের ব্যাংক সুপারভিশন করতে গেলে যে এরকম বড় হওয়া উচিত ছিল, যে এরকম ক্ষমতা থাকা উচিত ছিল, যে এরকম প্রযুক্তি সমৃদ্ধ হওয়া উচিত ছিল, সেই তুলনায় কিছু পিছিয়ে আছে। সেই সঙ্গে নিয়ম না মেনে ঋণ পুনঃতফসিল করা ব্যাংকের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার পরামর্শ অর্থনীতিবিদদের। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। প্রস্তাবিত শিক্ষা আইনে গাইড বা নোট বই প্রকাশে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের অনুমোদন নিতে হবে। এই বিষয়ক নীতিমালা প্রণয়নে সরকারের নেওয়া উদ্যোগকে সাধুবাদ জানান শিক্ষাবিদ ও শিক্ষকরা। সোমবার দুপুরে সময় সংবাদকে দেয়া প্রতিক্রিয়ায় তারা আরো বলেন, এই উদ্যোগ বাস্তবায়িত হলে সৃজনশীল শিক্ষা ব্যবস্থায় গুণগত পরিবর্তন আসবে। সরকারের সিদ্ধান্তের কারণে আসলে শিক্ষকরা তো উপকৃত হবে, ছাত্ররাও উপকৃত হবে, এটাও আমরা চাই যে আসলে, কারণ কি পরে দেখা যায় যে বইগুলি যেরকম থাকে তারা হয়তো বই নির্ভর না হয়ে গাইড নির্ভর হয়ে যায়। তো আমরাও এটা আসলে চাই না যে শুধুমাত্র দেখা যায় যে বইটাকেই তারা বই আর ফলো করে না, কি ফলো করে, গাইড বই ফলো করে। তাহলে আমরাও এটা চাই যে আসলে গাইড বইটা বাদ যাক, হ্যাঁ বন্ধ হোক, ছাত্রছাত্রীরা বই নির্ভর হোক, সেটাও আমরা চাই। ব্যক্তিগতভাবে কখনোই গাইড বইয়ের পক্ষে না, গাইড বইটা বাদ দেওয়া হোক, এতে আমরা খুশি এবং আমাদের বাচ্চারা অনেক উপকৃত হবে। আমি তো বলবো আবারও যে দূরদর্শিতার পরিচয় দিয়েছেন শিক্ষা ব্যবস্থায়, যাতে শিক্ষার একটি গুণগত পরিবর্তন আসে, হয়তো এই চিন্তা করেই করেছেন এবং এখন গুণগত পরিবর্তনের প্রয়োজন। জয়পুরহাটের নিজ ঘরে স্কুল ছাত্রীকে হত্যা চেষ্টাকে ঘৃণ্য অপরাধ উল্লেখ করে এর সঙ্গে জড়িতদের কঠিন বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কাজী রিয়াজুল হক। সকালে ঢাকা মেডিকেলে ভর্তি ওই স্কুল ছাত্রীকে দেখতে গিয়ে তিনি এই মন্তব্য করেন। এ সময় তিনি বলেন, 2016 সালে বিশ্বের সবচেয়ে বেশি মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেছে। নিঃসন্দেহে এটা একটা ন্যাক্কারজনক ঘটনা, এটা নিঃসন্দেহে একটা চরম এটা একটা হিনিয়াস ক্রাইম। এই জাতীয় যে পশু সমতুল্য যে মানুষগুলো আছে তাদের বিরুদ্ধে আমাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। এই ঘটনার ওটার প্রসারতা বেড়ে যাবে যদি আমরা তাদের শাস্তিটা নিশ্চিত করতে না পারি। মানবাধিকার সুরক্ষা করা এটা আমাদের দায়িত্ব, সেই সুরক্ষা করতে আমরা পাচ্ছি না। তো সেই দিক থেকে বলতে গেলে হ্যাঁ, আমরা আমাদের দায়িত্ব সঠিকভাবে, আমাদের এটা উদ্দেশ্য ছিল, সেটা সফল হচ্ছে না। পুলিশ প্রশাসনকে সঠিকভাবে কাজ করতে হবে, নিরপেক্ষভাবে কাজ করতে হবে এবং সমস্ত লোভ লালসার ঊর্ধ্বে যে কাজ করতে হবে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রোগীর স্বজনদের হাতে এক ইন্টার্ন চিকিৎসক আহত হওয়ার প্রতিবাদে কর্মবিরতি পালন করছেন তার সহকর্মীরা।
অনির্দিষ্টকালের এই কর্মসূচিতে দুর্ভোগে পড়েছেন চিকিৎসা নিতে আসা রোগীরা। ইন্টার্ন চিকিৎসকদের অভিযোগ, সোমবার বিকেলে হাসপাতালের গাইনি ওয়ার্ডে কয়েক ইন্টার্ন চিকিৎসকের সাথে রোগীর স্বজনদের হাতাহাতির ঘটনা ঘটে। এ সময় আপন নামে এক ইন্টার্ন চিকিৎসক আহত হন। এর প্রতিবাদে সন্ধ্যায় হাসপাতালের জরুরি বিভাগের ফটক বন্ধ রেখে বিক্ষোভ মিছিল করেন ইন্টার্ন চিকিৎসকরা। এতে চিকিৎসা নিতে আসা দূর দূরান্তের রোগীদের গেটের সামনে অবস্থান করতে হয়। পরে হাসপাতাল প্রশাসনের হস্তক্ষেপে 1 ঘণ্টা পর জরুরি বিভাগের গেট খুলে দেওয়া হয়। এদিকে জরুরি বৈঠক ডেকে অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা দেয় ইন্টার্ন চিকিৎসক পরিষদ। তারা পুরো পরিকল্পিতভাবে তারা প্ল্যান করে এই ঘটনাটা আজকে ঘটাইছে। এই ঘটনার সুষ্ঠু সমাধান না হওয়া পর্যন্ত আমরা ইন্টার্নি চিকিৎসকরা স্ট্রাইকে থাকব। যারা ঘটনা সংঘটিত করছে তারা পালাই গেছে। এই ঘটনা নিয়ে অভিযোগ এসেছে আমাদের কাছে, আমরা অভিযোগ আমলে নিচ্ছি। রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কাতার এয়ারওয়েজের একটি উড়োজাহাজ থেকে 11 কেজি 600 গ্রাম ওজনের 100 পিস স্বর্ণের বার উদ্ধার করেছে কাস্টমস কর্তৃপক্ষ। কাস্টমস জানায়, গোপন তথ্যের ভিত্তিতে সকাল 11:15টার দিকে দোহা থেকে ঢাকায় আসা কাতার এয়ারওয়েজের উড়োজাহাজটিতে তল্লাশি চালানো হয়। এ সময় কাপড় স্কচ টেপ মোড়ানো অবস্থায় এয়ারক্রাফটের সিটের নিচে 4 প্যাকেট এবং বাথরুম থেকে 1 প্যাকেট স্বর্ণ উদ্ধার করা হয়। প্রতি প্যাকেটে 20টি করে মোট 100টি স্বর্ণের বার পাওয়া যায়, যার আনুমানিক মূল্য প্রায় 5 কোটি 80 লাখ টাকা। এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। এয়ারলাইন্সের কেউ আছে কিনা জড়িত, প্লাস আরো অন্যান্য ইসের ক্লিনিং এর বা অন্যান্য ইসের সাথে আমরা এগুলো ইনভেস্টিগেশন করতেছি এবং এয়ারলাইন্সটাকে আমরা অলরেডি কাস্টম আইন অনুযায়ী জিম্মায় নিয়ে নিয়েছি। সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে। তদন্ত শেষে আমরা ডিটেলস বলতে পারবো যে এটার অ্যাকচুয়াল কারা কারা এটার সাথে জড়িত আছে। এবার প্রবাসের খবর। বিজয়ের 45 বছর পরেও মুক্তিযুদ্ধের পরাজিত যে গোষ্ঠী দেশের অগ্রযাত্রাকে থামিয়ে দিতে চাইছে, তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর প্রত্যয় ব্যক্ত করেছেন নিউ ইয়র্কে অবস্থানরত মুক্তিযোদ্ধারা। বিজয়ের মাস উপলক্ষে যুক্তরাষ্ট্র মুক্তিযোদ্ধা সংহতি পরিষদের উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভায় তারা এই অঙ্গীকার করেন। জ্যাকসন হাইটসের বাংলাদেশ প্লাজায় অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিউ ইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেল শামীম আহসান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি তারিক মোহাম্মদ আরিফুল ইসলাম, বীর বিক্রম ডাক্তার মাসুদুল হাসান সহ আরো অনেকেই। এ সময় বক্তারা অসাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে আবারও সবাইকে মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। আলোচনা সভা শেষে দেশের গান পরিবেশন করা হয়। মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস নতুন প্রজন্মের সামনে তুলে ধরতে ও মুক্তিযুদ্ধের বিরোধী চক্রকে রুখে দিতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন ফ্রান্স আওয়ামী লীগের নেতারা। মহান বিজয় দিবস উপলক্ষে রোববার প্যারিসের পোর্ট দু পান্থায় একটি হলে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে তারা এই আহ্বান জানান। সংগঠনের সভাপতি মহসিন উদ্দিন খান লিটনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক দিলওয়ার হোসেন কায়েসের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন সংগঠনটির উপদেষ্টা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা এনামুল হক, সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের সহ সভাপতি আব্দুল্লাহ আল বাকি, আকরাম খান সহ অনেকেই। জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরুর পর মুক্তিযোদ্ধাদের স্মরণে 1 মিনিট নীরবতা পালন করেন নেতাকর্মীরা। পরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো শেষে দেশাত্মবোধক গান পরিবেশন করা হয়। সংযুক্ত আরব আমিরাত বিএনপির 101 সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছে। এক সংবাদ সম্মেলনের মাধ্যমে নতুন এই কমিটি ঘোষণা করেন নবনির্বাচিত সভাপতি মোহাম্মদ জাকির হোসেন। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুস সালাম তালুকদার, সিনিয়র সহ সভাপতি এটিএম জায়েদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী জাহাঙ্গীর আলম রূপু সহ সংগঠনের অন্যান্য নেতারা। গত 29 নভেম্বর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইন কমিটির অনুমোদন দেন। তারই ধারাবাহিকতায় নতুন কমিটি ঘোষণা করে সংযুক্ত আরব আমিরাত বিএনপি। দেশের বাইরের খবর। কেয়ারলেস হুইসপার তারকা জর্জ মাইকেলের মৃত্যুতে শোকাচ্ছন্ন কোটি ভক্ত। তার মৃত্যুর পরপরই ওয়েক মি আপ বিফোর ইউ গো, লাস্ট ক্রিসমাস, দ্য এজ অফ হেভেনের মতো বিখ্যাত গানগুলো ইউটিউবে দেখার সংখ্যা বেড়ে গেছে বহুগুণ। 80-এর দশকে সারা জাগানো প্রখ্যাত এই ব্রিটিশ পপ তারকা মাত্র 53 বছর বয়সে ইংল্যান্ডের অক্সফোর্ডশায়ারে নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন।
এভাবে আর কখনোই মঞ্চ মাতাতে দেখা যাবে না জর্জ মাইকেলকে। ক্রিসমাস নিয়ে জনপ্রিয় গান গাওয়া জর্জ চলে গেলেন ক্রিসমাস ডেতেই। রোববার ইংল্যান্ডের অক্সফোর্ডশায়ারে নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। জর্জের অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে স্বজন ও অসংখ্য ভক্ত অনুরাগী। তার মৃত্যুর সংবাদ জেনে আমি অবাক হয়েছি। তার বয়স কেবল 53 বছর। তিনি আমার প্রিয় শিল্পী ছিলেন। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিনোদন জগতের অন্য তারকারাও। গান গাওয়ার পাশাপাশি জর্জ মাইকেল ছিলেন সুরকার এবং গীতিকারও। 80-র দশকে দারুণ খ্যাতি অর্জন করেন এই শিল্পী। 1981 সালে বন্ধু অ্যান্ড্রু রিজলির সঙ্গে গড়ে তুলেছিলেন প্রথম ব্যান্ড হোয়াম। এরপর 1987 সালে তা ভেঙে গেলে একক ক্যারিয়ার গড়েন তিনি। তার প্রথম একক অ্যালবাম ফেইটের 2.5 কোটির বেশি কপি এ পর্যন্ত সারা বিশ্বে বিক্রি হয়েছে। 2010 সাল পর্যন্ত সারা বিশ্বে তার অ্যালবামের 10 কোটি কপি বিক্রি হয়েছে। 30 বছরের সঙ্গীত জীবনে 2বার গ্র্যামি অ্যাওয়ার্ড ও বিট অ্যাওয়ার্ড সহ সামান্য অবদানের জন্য ভক্তদের মনে চিরস্মরণীয় হয়ে থাকবেন তিনি। সময় সংবাদ। বাংলাদেশ নিউজিল্যান্ড ওয়ানডে সিরিজের খবর। প্রথম ওয়ানডেতে বড় ব্যবধানে হারল বাংলাদেশ। সাকিবের অলরাউন্ড নৈপুণ্যের পরও নিউজিল্যান্ডের কাছে 77 রানে হেরেছে টাইগাররা। টস জিতে প্রথমে ব্যাটিংয়ে নেমে টম লাথামের সেঞ্চুরিতে 7 উইকেটে 341 রান সংগ্রহ করে কিউইরা। জবাবে শেষ পর্যন্ত 264 রান সংগ্রহ করতে সক্ষম হয় মাশরাফিরা। নিউজিল্যান্ড থেকে মোস্তাফিজুল হক আকাশের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন হুমায়ুন কবির রোজ। এই ম্যাচের আগে ক্রাইস্টচার্চের সর্বোচ্চ দলীয় সংগ্রহ ছিল 341। তবে সেই কীর্তি নিউজিল্যান্ড দলের নয়। শ্রীলঙ্কার বিপক্ষে তাদের 331 রান ছিল এই মাঠে দ্বিতীয় সর্বোচ্চ স্কোর। 350 দম্ভমঞ্চ ছুঁতে না পারলেও হেগলি ওভালে সর্বোচ্চ 341 রানের রেকর্ড নিজেদের নামে হালনাগাদ করিয়ে নিয়েছে স্বাগতিক রায়। টাইগারদের বিপক্ষেও ব্ল্যাক ক্যাপসদের সর্বোচ্চ ইনিংস এটি। টস হেরে ফিল্ডিংয়ে নেমে 31 রানে গাপটিলকে ফিরিয়ে ভালো শুরুর ইঙ্গিত দেন 8 মাস পর জাতীয় দলে ফেরা কাটার মাস্টার মুস্তাফিজ। 79 রানে উইলিয়ামসনকে ফেরান স্পিড স্টার তাসকিন আহমেদ। সাকিবের ঘূর্ণিতে স্কোরটা খুব একটা লম্বা করতে দেননি নীল ব্রোম ও জিমি নিশামরা। তবে পঞ্চম উইকেট জুটিতে কলিন মুন্ডোর সঙ্গে 158 রান যোগ করেন লাথাম। দলীয় 316 রানে সাকিবের তৃতীয় শিকার হয়ে সাজগড়ে ফেরার আগে মুন্ডো খেলেন 87 রানের মারকুটে এক ইনিংস। অপর প্রান্তে 4 বাউন্ডারি আর 7 ওভার বাউন্ডারিতে ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি ইনিংসটি সাজান লাথাম। বিশাল টার্গেটে ব্যাট করতে নেমে খুব একটা সুবিধা করতে পারেনি বাংলাদেশ। ভালোই খেলতে থাকা ইমরুল 16 রানে আউট হন। রানের খোঁজে দিশেহারার সৌম্য এদিনও নিষ্প্রভ। 1 রান করে সৌম্যর আউটের পর 0 রানে আউট হওয়া মাহমুদুল্লাহ হতাশ করেন এদিন। দর্শনীয় কিছু শটে 38 রান গোছানোর পর আর এগোতে পারেননি তামিম। তবে বল হাতে নৈপুণ্য দেখানোর পর ব্যাটিংয়েও সরব সাকিব। 50 তুলে 59 রানে আউট হবার পর 16 রান করা সাব্বিরও আস্থার প্রতিদান দিতে পারেননি। 42 রান করে মুশফিক রিটায়ার্ড হার্ড হয়ে প্যাভিলিয়নে ফিরলে সংখ্যা আরো বাড়ে। শেষ পর্যন্ত একাই লড়েছেন মোসাদ্দেক হোসেন সৈকত। গেল কয়েক বছরে ঘরের মাটিতে দুর্দান্ত পারফরমেন্সের পর টাইগারদের সামনে কঠিন এক চ্যালেঞ্জ ছিল বিদেশের মাটিতে সেই ধারাবাহিকতা ধরে রাখার। কিন্তু নিউজিল্যান্ড পর্বে প্রথম ম্যাচে তার ছন্দপতন হয়েছে। তাই এই সিরিজে সংখ্যা জেগেছে ওয়ানডে সিরিজ খোয়ানোর। এমন অবস্থায় টাইগারদের সামনে কঠিন চ্যালেঞ্জ পরের ম্যাচে ঘুরে দাঁড়ানোর। ক্রাইস্টচার্চের হেগলি ওভাল থেকে হুমায়ুন কবির রোজ, সময় সংবাদ, নিউজিল্যান্ড। বোলিংয়ে 30 থেকে 40 রান বেশি দেয় এই ম্যাচ বাংলাদেশের জন্য কঠিন হয়েছে। এছাড়াও ভিন্ন একটি কন্ডিশনে এসে ব্যাটসম্যানদের মনোসংযোগও কিছুটা ঘাটতি ছিল বলে টাইগাররা ম্যাচ হেরেছেন। খেলা শেষে এমনটা জানিয়েছেন অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। বোলিংয়ে আমাদের নিয়ন্ত্রণ কিছুটা কম ছিল, তাই 30 থেকে 40টি রান বেশি হয়েছে। এজন্য আমরা ম্যাচে কিছুটা পিছিয়ে ছিলাম। তাছাড়া আজ ব্যাটিংটাও ঠিকভাবে হয়নি। সব মিলে দিনটি আমাদের ছিল না। তবে ভিন্ন একটি কন্ডিশনেও এখানে পাওয়ার অনেক কিছুই আছে। আশা করছি পরের ম্যাচে ঘুরে দাঁড়াবে। এই পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। রাজধানীর আশকোনায় আত্মসমর্পণকারী 2 জঙ্গির 7 দিন করে রিমান্ড। 8 জনকে আসামি করে মামলা। জঙ্গিদের আত্মঘাতী প্রবণতায় আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর উদ্বেগ।
বাংলাদেশ বিমানে বারবার ত্রুটির জন্য ব্যবস্থাপনার অদক্ষতা দায়ী বলছেন বিশেষজ্ঞরা। জড়িতদের শাস্তি নিশ্চিতের আশ্বাস কর্তৃপক্ষের। ইসি পুনর্গঠনে রাষ্ট্রপতির সঙ্গে জাসদের সংলাপ। আইনি কাঠামো প্রণয়ন করে একজন নারী সদস্য সহ 5 জনের কমিশন গঠনের প্রস্তাব। 5 দিন পর খুলে দেয়া হলো আশুলিয়ার 55টি বন্ধ পোশাক কারখানা। শ্রমিকদের শান্তিপূর্ণভাবে কাজে যোগদান, মালিক সহ সব মহলে স্বস্তি। এবং উত্তরাঞ্চলের কয়েকটি জেলায় অসময়ের বৃষ্টি, বেড়েছে শীতের তীব্রতা। রবি শস্যের জন্য এই বৃষ্টি সহায়ক হবে জানালেন কৃষি কর্মকর্তারা। এই ছিল প্রবাসের সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো বানানিক ও রবি নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সূচি জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এইমাত্র পাওয়া খবর মোবাইলে পেতে SMS করুন *PN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়।